বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের রচিত সনেট 73 কবিতাটি অন্যান্য প্রেমের কবিতাগুলির অন্যতম। কবিতাটি প্রকাশিত হয় 1609 সালে 154টি সনেট সংকলনে, যার নাম ছিল দ্য কমপ্লিট ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ার। এই সনেটটি বার্ধক্য, মরণশীলতা, সময়ের গমন এবং ভালোবাসার শক্তি ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। এই সনেটে 4টি করে পংক্তি নিয়ে মোট 3টি কোয়াট্রেন্স ও 2টি পংক্তি নিয়ে কাপলেট আছে। এই সনেটের ছন্দবদ্ধ রূপ হলো বা রাইম স্কিম হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এই সনেটটিতে কবি তার নিজের জীবনের শেষ 3টি পর্যায় খুব সুন্দর রূপকের মাধ্যমে বর্ণনা করেছেন। প্রথমে তিনি নিজেকে শরতের শেষে শীতকালের একটি পাতাহীন গাছের সঙ্গে তুলনা করেছেন, যেখানে ওই গাছের হলুদ পাতা ঝরে গেছে বা খুব সামান্য পরিমাণে পাতা অবশিষ্ট আছে। এরপর কবি নিজের জীবনকে দিনের গোধূলি বেলার সঙ্গে তুলনা করেছেন, যেখানে দিন ধীরে ধীরে রাতের সঙ্গে মিলে যায়। একই রকমভাবে কবির জীবনেও মৃত্যুর মধ্যে যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শেষে কবি নিজেকে এমন এক আগুনের শিখার সঙ্গে তুলনা করেন, যা তার যৌবনের ছায়ের উপর ধুক ধুক করে জ্বলছে এবং খুব শিগগিরই নিভে যাবে, অর্থাৎ কবির জীবন শেষ হবে। এই সমস্ত চিত্রের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি তার জীবনের শেষ ধাপ অর্থাৎ বার্ধক্যে এসে উপস্থিত। তিনি মৃত্যুর খুব কাছাকাছি। মৃত্যুর এই সত্য তার প্রিয়জনকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখায়, কারণ খুব তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেলবে। তাই এই কবিতা কেবলমাত্র জীবন শেষে মৃত্যুর কথা নিয়ে না, বরঞ্চ সীমিত সময়ের সাথে সাথে ভালোবাসা আরও দৃঢ় ও গভীর হয়ে ওঠার কথা নিয়ে এই সনেট 73 কবি উইলিয়াম শেক্সপিয়ার বা বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তিনি এই সনেটটিকে রচনা করেছিলেন। চলো এবারে সনেট 73 শুরু করি। দ্য টাইম অফ ইয়ার thou mayest in me behold, দ্য টাইম অফ ইয়ার thou mayest in me behold, তুমি আমার মধ্যে বছরের সেই সময় দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার বার্ধক্য অবস্থা সেটা তুমি দেখতে পাচ্ছ। when yellow leaves or none or few do hang, যখন গাছে খুব অল্প পরিমাণে হলুদ পাতা থাকে অথবা খুব কম অথবা প্রায় থাকেই না বললেই চলে। upon those boughs which shake against the cold, সেই ডালগুলোর উপরে যে ডালগুলো ঠান্ডায় কাঁপছে। bare wind quails where late the sweet birds sang, যে ডালগুলো একসময় পাখির মধুর গানে ভরে থাকতো, এখন সেগুলো খালি ধ্বংসপ্রাপ্ত। in me thou seest the twilight of such day, তুমি আমার মধ্যে গোধূলিবেলা দেখতে পাচ্ছ। as after sunset fadeth in the west, যেভাবে সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিমের আকাশে আলো ধীরে ধীরে নিভে যায়। which by and by black night doth take away, যেখানে কালো রাত্রি ধীরে ধীরে তার স্থান নিতে থাকে। death's second self that seals up all in rest, ওই রাত্রি যেন মৃত্যুর দ্বিতীয় নাম, যা সব কিছুকে চির বিশ্রামে ঢেকে দেয়। in me thou seest the glowing of such fire, তুমি আমার মধ্যে সেই আগুনের ক্ষীণ আলো দেখছো। that on the ashes of his youth doth lie, যে আগুন তার যৌবনের ছায়ের উপর ধিক ধিক করে জ্বলছে। as the deathbed whereon it must expire, মনে হচ্ছে যেন ওই আগুনের মৃত্যুশয্যা যেখানে বা যার উপরে ওই আগুন নিভে যাবে। consumed with that which it was nourished by, এতক্ষণ যে জ্বালানি তাকে বাঁচিয়ে রেখেছিল সেই তাকে শেষ করে দেবে। this thou perceivest which makes thy love more strong,
তুমি এসবই বুঝতে পারছো, যা তোমার ভালোবাসাকে দৃঢ় ও গভীর করে তুলেছে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং। কারণ তুমি এমন একজনকে ভালোবাসছো যাকে খুব তাড়াতাড়ি তুমি হারাবে। কবি এখানে বলছেন যে, প্রথম থেকে যদি আমরা কবিতাটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারবো যে কবি এখানে বলছেন যে তিনি এখন বয়স্ক ও জীবনের শেষ পর্যায়ে এসে উপস্থিত। তিনি আরও বলেছেন যে শরৎ শেষে শীতের মতো যেমন শীতকালে গাছ পাতাহীন থাকে, তেমনভাবেই কবির জীবনও শেষের দিকে। ঠিক যেভাবে ডালগুলো দুর্বল হয়েছে, একই রকমভাবে কবিও তার বার্ধক্যে এসে শারীরিক দুর্বলতা অনুভব করছেন। লাইন নাম্বার 4-এ কবি বলছেন যে কবি এখানে বলেছেন যে তার যৌবনের আনন্দ আর নেই, সব নিস্তব্ধ ও শূন্য। এরপরে জীবনের দিনের শেষে যেন কবির জীবনের এখন সূর্যাস্তের পরের মুহূর্তের পরিস্থিতি বিদ্যমান। 6 নম্বর লাইনে আমরা দেখতে পাই যে কবি বলছে দিনের শেষে সূর্য ডুবে যাওয়ার মতো তার জীবনেও যেন আলো ক্রমশ নিভে যাচ্ছে। 7 নম্বর লাইনে কবি বলছে যে খুব তাড়াতাড়ি মৃত্যু এসে জীবন শেষ করে দেবে। 8 নম্বর লাইনে কবির বক্তব্য যে ঘুম বা রাত্রি যেন মৃত্যুর সমান, অর্থাৎ ঘুম ও রাত্রি এই দুটো হলো মৃত্যু। এর পরবর্তী লাইনে আমরা দেখছি কবি বলছে তুমি আমার মধ্যে যেন জীবনের শেষ অবশিষ্ট শক্তিকে দেখতে পারো। 10 নম্বর লাইনে কবি বলতে চান যে তার যৌবন শেষে এখন কেবলমাত্র যৌবনের স্মৃতি অবশিষ্ট। 11 নম্বর লাইনে কবি বলেন কবি তার জীবন শেষে হওয়ার অপেক্ষায় আছেন। 12 নম্বর লাইনে কবি বলেন যে সময় ও জীবন মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। 13 নম্বর লাইনে কবি বলেন যে কবির প্রিয়জন জানে যে কবির কাছে সময় খুব সীমিত, তাই কবির প্রতি তার ভালোবাসা বাড়ছে। শেষ লাইনে কবির বক্তব্য মৃত্যুর আগে ভালোবাসা মূল্যবান ও গভীর হয়ে উঠলেও মৃত্যু সেই ভালোবাসাকে কেড়ে নেবে, কোনো মতোই জীবনকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ছোট্ট করে সারসংক্ষেপে বলতে গেলে আমাদেরকে বলতে হয় যে এই কবিতাতে কবি তার বিলাভড বা কবি তার প্রিয়জনকে বলছেন যে তিনি ধীরে ধীরে বয়স্ক হচ্ছেন, অর্থাৎ বার্ধক্য তার এসে গেছে এবং তিনি এভাবে মৃত্যুর সম্মুখীন, মৃত্যুর খুব কাছে। তিনি বলেন যে ওনার কাছে খুব অল্প সময় রয়েছে। কবি এখানে 3টি খুব শক্তিশালী মেটাফোর বা রূপক অর্থ ব্যবহার করেছেন তার জীবনের 3টি ধাপ বা 3টি পর্যায়কে বর্ণনা করার জন্য। 1 নম্বর রূপক লেট অটাম মানে দ্য এন্ড অফ ইয়ার। 2 নম্বর রূপক বা 2 নম্বর মেটাফোর টুইলাইট অর্থাৎ ইভিনিং বা সন্ধ্যাকাল, এন্ড অফ দ্য ডে। এবং 3 নম্বর রূপক বা 3 নম্বর মেটাফোর ডাইং ফায়ার অর্থাৎ নিভে যাওয়া আগুন, যেটাকে আমরা বলতে পারি এন্ড অফ লাইফ অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে। আজ এটুকুই, এর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।